নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি ডক্টর মিঠুন কুমার ঘোষ, সহশিক্ষক, নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল অধ্যায় 20 এই বিষয়ে আলোচনা শুরু করব। আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করব। চলো বোর্ডে যাই। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পূর্ব পরিচিত সূত্র, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি ত্রিভুজের ক্ষেত্রফল আগে জ্যামিতিক চিত্র দেওয়া থাকলে সেটা কিভাবে নির্ণয় করতে হয় শিখেছি। যেমন আমাদের যদি এরকম একটা ত্রিভুজাকার চিত্র দেওয়া থাকে, তার আমরা প্রথম সূত্র হিসেবে পেয়েছি, এই ত্রিভুজের যদি উচ্চতাটা আমরা এখান থেকে এইভাবে দেখে নিই যে ADটা হচ্ছে আমার ত্রিভুজের উচ্চতা, তাহলে দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই হাফ ভূমি ইন্টু উচ্চতা। এছাড়াও আমরা আরেকটা পদ্ধতি জেনেছি, সেটা হচ্ছে আমাদের এই পদ্ধতি, যেটাকে আমরা হেরনের সূত্র বলে জানি, যেখানে আমাদের এই ABC হচ্ছে ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য এবং AS হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা এখন নতুনভাবে এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তাহলে আমরা একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে সেই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করব সেটা আলোচনা শুরু করব। তাহলে আমাদের এখানে স্থানাঙ্ক আছে, মানে নিশ্চয়ই দুটো অক্ষ আছে। তো আমাদের এই হচ্ছে X অক্ষ আর Y অক্ষ, মূল বিন্দু হচ্ছে O। আমরা এখানে এরকম একটা ত্রিভুজ কল্পনা করলাম, যার শীর্ষবিন্দুগুলো হচ্ছে P, Q এবং R। স্থানাঙ্কগুলো লেখা আছে Px1, y1, Qx2, y2 আর R হচ্ছে x3, y3। অর্থাৎ আমাদের এই PQR যে ত্রিভুজাকার ক্ষেত্র, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর জন্যে আমাদের কিছু হিসাব আছে। সেই হিসাবের জন্য আমাদের কিছু এখানে ছবি আঁকতে হবে। সেই ছবির আমরা প্রথমে যেটা করলাম, এই P বিন্দু থেকে X অক্ষের ওপর একটা লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ PA। তাহলে দেখো আমরা এখানে যেহেতু P বিন্দুর স্থানাঙ্ক x1, y1, তাহলে O এর দূরত্বটা কত হবে? OA হবে হচ্ছে আমার এই x1। AP কত হবে? AP হচ্ছে আমার y1। একইভাবে Q বিন্দু থেকে যদি X অক্ষের ওপর একটা লম্ব আমরা অঙ্কন করি, যেটা QB আমরা নাম দিলাম, তাহলে সেক্ষেত্রে এই OBর দূরত্ব হয়ে যাবে একইভাবে x2 আর QB এর দূরত্ব হয়ে যাবে y2, কারণ Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আর R বিন্দু থেকে একইভাবে যদি একটা আমরা লম্ব অঙ্কন করি RC, তাহলে সেক্ষেত্রে আমার এই O থেকে C এর দূরত্ব হয়ে যাবে x3 এবং RC এই দূরত্বটা হয়ে যাবে আমাদের y3। তাহলে দেখো আমরা এখানে কয়েকটা জ্যামিতিক চিত্র পেলাম। সেই জ্যামিতিক চিত্রের মধ্যে বিভিন্ন তথ্য যা আছে আমরা সেগুলো একটু নোট ডাউন করব। প্রথম দেখো, এই যে QB আর এখানে PA, এই দুটো রেখাংশই X অক্ষের ওপর এরা লম্ব। তাহলে একই সরলরেখার ওপর যদি দুটো সরলরেখা লম্ব হয়, তাহলে তারা নিজেদের মধ্যে সমান্তরাল। অর্থাৎ এখানে QB আর PA এরা সমান্তরাল। একইভাবে এই PA RC এর সঙ্গেও কিন্তু সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে একটা তথ্য আগে পেলাম, সেটা হচ্ছে এই যে QB, PA, RC এরা সবাই সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে যে ছবিগুলো পাচ্ছি সেটা আমরা একটু মডেলের সাহায্যে দেখে নেব। তাহলে আমরা এই ছবিতে যেমন ছবি মানে যেমন এখানে একটা ডায়াগ্রাম এসছে, আমরা সেই অনুযায়ী একটা মডেল বানিয়েছি। দেখো এখানে এই যে PQR সেই অনুযায়ী নাম দেওয়ার চেষ্টা করেছি। লম্বগুলো নিচে দেওয়া আছে A, B, এটা B, এদিকে C আছে আমাদের। তাহলে প্রথম যে অংশটা এখানে আসছে সেটা হচ্ছে যে এরকম একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই PQBA। তাহলে এই চতুর্ভুজটার এই যে দুটো বাহু এরা কিন্তু সমান্তরাল। তাহলে আমরা জানি এই ধরনের চতুর্ভুজকে বা এই ধরনের জ্যামিতিক চিত্রকে আমরা কি বলি? এদেরকে বলা হয় ট্র্যাপিজিয়াম, যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এখানে এর ঠিক পাশে এরকম আর একটা চতুর্ভুজ আছে, যেটা হচ্ছে আমার PACR। এটাও কিন্তু একইভাবে
আমরা আমরা ট্র্যাপিজিয়াম হিসেবেই পাচ্ছি। আর যদি এই ত্রিভুজাকার যে অঞ্চলটা যার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে, সেইখান থেকে যদি আমরা এটা একটু ফোল্ড করে দিই, তাহলে দেখো এখানে আর একটা ছবি পাচ্ছি। এরও কিন্তু এই একজোড়া বিপরীত বাহু, অর্থাৎ এখানে এইটা আর এইটা কিউবি আর আরসি এরা কিন্তু সমান্তরাল। তাহলে এটাকেও আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারি। আমরা ট্র্যাপিজিয়াম নির্ণয়ের ক্ষেত্রফলের তাহলে যে সূত্রটা আছে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেইটা কিন্তু আমাদের তাহলে এখানে প্রয়োজন, কারণ সেইটা ব্যবহার করেই আমরা এই এর বাকি যা হিসাব সেই দিকে এগোবো। দেখো, এই হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা আমরা আগে থেকেই জানি। সেটা হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণ তাদের মধ্যে লম্ব দূরত্ব। এখন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলতে মানে এখানে যে এক একটা বাহু, সেটা ধরো এই যে কিউবি, সেটা একটা ট্র্যাপিজিয়ামের একটা বাহু যার দৈর্ঘ্য আমরা দেখলাম y2। একইভাবে এখান থেকে আর একটা পেয়েছি, সেটা হচ্ছে PA, যার দৈর্ঘ্য হচ্ছে y1, আর হচ্ছে RC, এর দৈর্ঘ্য কত বললাম, RC হচ্ছে আমাদের y3। আমরা এর যে নিচের দৈর্ঘ্যগুলো, অর্থাৎ সমান্তরাল বাহুগুলোর মধ্যে যে দৈর্ঘ্য, দূরত্ব অ্যাকচুয়ালি, সেইগুলো বার করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসছে BA। এই BA তাহলে মূলবিন্দুর থেকে যদি আমি দূরত্বগুলো দেখি, দেখো এটা সমান OA মাইনাস OB, এইটুকু লেখা যায়। আমরা OA সমান কতটুকু দেখতে পাচ্ছি, x1। তাহলে ও এর জায়গায় x1 বসালাম, আর OB এর জায়গায় কি লিখব, দেখো OBটা হচ্ছে আমার এই x2। একইভাবে আমার এখানে আরও দুটো তথ্য লাগবে। এক হচ্ছে আমার AC, তাহলে AC সমান লিখতে পাচ্ছি, কি লিখব, AC সমান হচ্ছে OC মাইনাস আর কি হবে OA। তাহলে এই OC এই দূরত্বটা দেখছি x3 মাইনাস OA হচ্ছে x1। একইভাবে এখানে আর একটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের BC। তাহলে BC এই অংশটা সমান কি আসছে, BC সমান হচ্ছে আমার দেখো OC মাইনাস OB, OC মাইনাস OB। আচ্ছা, আমরা OCটা কত বললাম, OC হচ্ছে আমাদের x3, আর কি বাকি রইল OB। তাহলে সেই OBটা কত, OB হচ্ছে x2। আমাদের এই তথ্যগুলো এই ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা এর প্রয়োজনীয় যা হিসাব সেটা পরের স্লাইডে করব। তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় তথ্য। আগের স্লাইডে আমরা যা যা আলোচনা করেছি সেগুলো লিখে নিয়েছি। তাহলে আমাদের এই ত্রিভুজ PQR এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এইটার সমান, তাহলে আমরা কি কি দেখলাম, এই যে আমরা মডেলটা এখানে একটু বর্ণনা করলাম, তাহলে সেটা সমান প্রথমে দুটো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করেছিলাম। তো প্রথম ট্র্যাপিজিয়াম কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের QBAP। তাহলে সেটা ছিল QBAP, এই ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা একটু লিখে নেব, এই ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। নেক্সট এর সঙ্গে আমরা যোগ করেছিলাম আর একটা ট্র্যাপিজিয়াম, সেটা কি ছিল, সেটা হচ্ছে আমাদের ওই PACR। তাহলে এটাও লিখে নেব, PACR, এই ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই দুটো যোগ করার পরে আমরা কি করেছিলাম, এই দুটো যোগ করার পরে আমরা আর একটা ট্র্যাপিজিয়াম আছে QBCR, এইটা কিন্তু মাইনাস করে দিয়েছিলাম। তাহলে এখানে কি লিখব, QBCR, এই যে ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের
ক্ষেত্রফল আমরা এটা মাইনাস করলাম। এইবারে আমরা আগের যে সূত্রটা দেখলাম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, সেইটা আমরা তাহলে প্রয়োগ করব। অর্থাৎ কিউবিএপি এর ক্ষেত্রফলের জন্য তাহলে কি হবে, ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হাফ, তারপরে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহু বলতে এখানে কে কে ছিল জানো, কিউবি, কিউবি তার দৈর্ঘ্য কত, y2, তারপরে কি আছে পিএ, এই পি এর দৈর্ঘ্য কত, পিএ হচ্ছে y1, গুণ এদের মধ্যে যে দূরত্ব অর্থাৎ বিএ, এই বিএটা আমরা এখানে বার করে রেখেছি, সেটা হচ্ছে x1 মাইনাস x2 প্লাস দ্বিতীয় যে ট্র্যাপিজিয়াম আছে এইটা, তাহলে এই পোর্শনটা আসলো, প্লাস আমাদের পিএসিআর এই যে ট্র্যাপিজিয়ামটা আছে, তাহলে তার প্রথমে আমাদের ফর্মুলার হাফ আসলো, পিএ যার দৈর্ঘ্য আমাদের এখানে লেখা আছে y1 প্লাস এখানে হচ্ছে সিআর বা আরসি, সেই আরসির দৈর্ঘ্য হচ্ছে আমাদের y3 গুণ এদের মধ্যে যে দূরত্ব অর্থাৎ এই এসি, এই এসি সমান কি লেখা আছে আমাদের, এটা হচ্ছে x3 মাইনাস x1, লিখে নেব এটা। এর থেকে মাইনাস করেছিলাম সেটা হচ্ছে যে কিউবিসিআর, সেটার আবার ক্ষেত্রফল আমাদের একইভাবে পাবো। তো সেক্ষেত্রে কিউবিসিআর মানে এখানে বাহুর যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে কিউবি হচ্ছে y2 আর আরসি হচ্ছে y3 গুণ এদের মধ্যে যে দূরত্ব অর্থাৎ বিসি, সেই বিসির দৈর্ঘ্য কত, x3 মাইনাস x2। আমরা এই হিসাবটা করে নেব, তাহলে এখানে টার্ম বাই টার্ম এগুলো একটু গুণ করে নিই, x1 y2, নেক্সট আসছে আমার x1 y1, তারপরে আমরা এই x2 যে মাইনাস x2 আছে এইটা দিয়ে আমরা গুণ করব এই y2 আর y1কে, তাহলে কত আসছে x2 মাইনাস x2 y2, এইখানে আসছে এটা কত আসছে মাইনাস x2 y1। সেকেন্ড টার্মে চলে যাই, আমরা এখান থেকে এই হাফটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা গুণ করলে কি হচ্ছে x3 y1, x3 দিয়ে আর একটা মাল্টিপ্লাই করছি, যদি এটা কত আসছে x3 y3 প্লাস x3 y3, নেক্সট এই x1 দিয়ে মাল্টিপ্লিকেশনটা করব, দ্যাট ইজ x1 y1 মাইনাস, আর এখান থেকে আরেকটা টার্ম আসছে x1 y3, এটার সাইন চিহ্ন কি হবে মাইনাস, তাহলে মাইনাস x1 y3। নেক্সট এই মাইনাস যে টার্মটা আছে সেখান থেকে কি কি এখানে টার্ম আসে সেগুলো দেখে নিই। এখানে প্রথমটা আসছে x3 y2, কিন্তু সেটা এখানে মাইনাস থাকার জন্যে এখানে একটা মাইনাস হবে, এটা কি হলো x3 y2। নেক্সট এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে x3 y3 এবং সেটারও সাইন হবে মাইনাস x3 y3। নেক্সট আমরা কি বাকি আছে আমাদের এখানে গুণ করা, সেটা হচ্ছে x2 দিয়ে, x2-র সঙ্গে এই y2 গুণ করলে হবে x2 y2, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস x2 y2, আর লাস্ট যেটা আছে সেটাও হচ্ছে প্লাস হবে x2 y3, তাহলে প্লাস x2 y3। আমরা এটা একটু সরল করে নেব, দেখো এর মধ্যে কিছু টার্ম কেটে যাবে, যেমন এই x1 y1টা প্লাসে আছে, এই x1 y1টা মাইনাসে আছে, আবার এই x2 y2 এইটা মাইনাসে আছে, এই x2 y2 এটা কিসে আছে, এটা প্লাসে আছে, তাহলে এটাও কেটে যায়। আচ্ছা, আর একটা হচ্ছে এই যে x3 y3 এটা চিহ্ন আছে প্লাস, আবার এই x3 y3 আর একটা আছে এটার চিহ্ন আছে মাইনাস, তাহলে এগুলো কেটে যায়। বাকি যে টার্মগুলো আছে এইগুলো আমরা একটু সাজিয়ে নেব, এইগুলো সাজালে কীরকম আসছে দেখো, প্রথম এইটা আছে x1 y2, আমরা এই x1 y2-র সঙ্গে এই টার্মটাকে নিলে আমরা এখানে কি পাচ্ছি,
এখানে x1 কমন নিচ্ছি, নিয়ে এখান থেকে পাচ্ছি y2, আর ওখান থেকে কি পাচ্ছি মাইনাস y3। নেক্সট আমরা এই দুটো টার্ম নেব, এই যে x2 y1 আর আরেকটা হচ্ছে x2 y3। এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে x2, গেলে পড়ে থাকবে এই প্লাস টার্মটাকে প্রথমে লিখলাম y3, আর এখান থেকে এই মাইনাস টার্মটাকে লিখলাম এই। লাস্ট এখানে আমাদের আর দুটো টার্ম পড়ে আছে, কি কি? সেটা হচ্ছে এই যে x3 y1, আর আরেকটা কি পড়ে আছে? সেটা হচ্ছে এই আমাদের x3 y2। এদের থেকে কি কমন যায়? এদের থেকে কমন যাবে x3, গেলে আমাদের প্লাস টার্মটাকে যদি আগে লিখি তাহলে প্রথমে কি আসবে y1, তারপরে আসছে আমাদের এই মাইনাস y2। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র পেলাম। এটাকেই আমরা সূত্র হিসেবে আপাতত ভাবছি। এইখানে আমাদের এই যে সাফিক্সের নাম্বারগুলো আছে না, 1 2 3 2 3 1 3 1 2, এইগুলো কিন্তু একটা প্যাটার্ন মেনে আসছে। এগুলো কীরকমভাবে আসছে? এই যে 1 2 3 যদি এইভাবে লিখে নিই, দেখো এরা একটা সাইক্লিক অর্ডার মেনটেন করছে। কীরকম? এই যে যখন 1 থেকে শুরু করছি, তারপরে থাকছে 2 3, অর্থাৎ যদি x1 নিই তাহলে আমরা লিখতে পাচ্ছি y2 মাইনাস y3। আমরা যদি x2 নিই অর্থাৎ 2 এর থেকে শুরু করি, তারপরে কিন্তু আসছে y3 মাইনাস y1। আবার যখন 3 থেকে শুরু করছি তখন আসছে y1 মাইনাস y2। আমরা এই যে হিসাবটা নিলাম, এই করলাম, এই হিসাবটা আমরা পরের স্লাইডে একটু পরিষ্কার করে দেখে নেব। তাহলে এই হচ্ছে আমাদের যেটুকু যা আমরা হিসাব করেছি আগের স্লাইডে। দেখো ব্যবহৃত সূত্র, এই সূত্র আমরা ব্যবহার করেছি। ছবিটা আমাদের পাঠ্য বই থেকেই নেওয়া, এবং ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র এখানে আমরা লিখেছি সেটা হচ্ছে এই আগের পেজে যেটা ছিল সেটা আমরা একটু পরিষ্কার করে লিখে নিয়েছি। তাহলে আমরা এই উদাহরণটা নিই। এখানে তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটে বিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক 5,3, বি যার স্থানাঙ্ক -2,1 এবং সি যার স্থানাঙ্ক 2,4। এই শীর্ষবিন্দু বিশিষ্ট যে ত্রিভুজাকার একটা ক্ষেত্র, অর্থাৎ এই তিনটে বিন্দু যোগ করে আমরা যে একটা ত্রিভুজ পাবো তার ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তাহলে এই বিন্দুগুলো আমরা আগে একটু স্থানাঙ্ক জ্যামিতিতে যেমন লিখে নিই সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। তাহলে এ হচ্ছে বিন্দু যার স্থানাঙ্ক আমাদের ছিল 5,3, বি হচ্ছে আমার আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক কত দেওয়া ছিল, বি হচ্ছে -2,1 লিখে নেব, আর সি হচ্ছে আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে কত জানো, 2,4। তাহলে এই হচ্ছে আমার বিন্দুগুলো। এই বিন্দুগুলো আমরা যোগ করে ত্রিভুজটা এঁকে ফেলবো, এঁকে নেবে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, এবং সেটাই আগের যে সূত্র ছিল সেই সূত্র ব্যবহার করে। তাহলে সেই সূত্র ব্যবহার করতে গেলে আমাদের ওখানে এই যে x1 y1 x2 y2 x3 y3 বলে যে শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া ছিল তার সঙ্গে এখানে কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা যেমন আছে সেই অনুযায়ী এ বিন্দুর স্থানাঙ্ক মনে করছি x1, y1, অর্থাৎ আমাদের এখানে x1 এর মান হচ্ছে 5, y1 এর মান হচ্ছে কত? তাহলে y1 এর মান 3। নেক্সট বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এর সঙ্গে যদি তুলনা করি তাহলে x2 কত পাচ্ছি, -2, আর y2 কত পাচ্ছি, 1। x3 এর মান কত পাচ্ছি, সি বিন্দুর সঙ্গে কম্পেয়ার করছি, x3 এর মান হচ্ছে 2, আর y3 এইটার মান হচ্ছে আমাদের কত, তাহলে 4। এই হচ্ছে আমাদের যে সমস্ত ভ্যালুগুলো দেওয়া ছিল লিখলাম। তাহলে আমার যে ফর্মুলা ছিল সেটা ইউজ করছি। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ফর্মুলা কি ছিল জানো? ফর্মুলা ছিল প্রথমে একটা হাফ, তারপরে x1, সেই x1 এর জায়গায় এখানে কত আছে, x1 এর জায়গায় আছে 5, ইন্টু y2 মাইনাস y3, y2 কত এখানে 1, মাইনাস y3 হচ্ছে 4, তারপরে কি ছিল প্লাস x2, তাহলে 2 থেকে শুরু করলাম, x2 এর ভ্যালু হচ্ছে -2, ইন্টু
এখানে কি ছিল, কি বলেছিলাম, 1 2 3 2 3 1, তাহলে y3 হচ্ছে 4 মাইনাস y1 হচ্ছে 3। তাহলে লাস্ট কি দিয়ে শুরু করব, x1 দিয়ে হয়ে গেছে, x2 দিয়ে হয়ে গেছে, এবারে x3। তাহলে সেই x3 এর ভ্যালু হচ্ছে 2, x3 ইন্টু, তাহলে আমার এখানে কি আসবে, x3 ইন্টু 3 1 2, তাহলে y1 মাইনাস y2, y1 মিনস 3, y2 হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এত বর্গ একক। এই হিসাবটা আমরা একটু করে নেব। এই হিসাবটা করলে কত আসছে দেখো, এখানে কত 5 ইন্টু এটা অ্যাকচুয়ালি কত -3, অর্থাৎ -15। এখানে হচ্ছে 4 - 3 কত 1, 1 ইন্টু -2 মানে -2ই হচ্ছে, আর এখানে হচ্ছে 3 - 1 মানে 2, এখানে হচ্ছে 2 ইন্টু 2 অর্থাৎ 4, এত বর্গ একক। এইখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করে নিলে কমপ্লিটলি কত আসছে, -17 প্লাস 4 অর্থাৎ -13, এত বর্গ একক। দেখো আমাদের এই ক্ষেত্রফলটা -13/2 বর্গ একক। এরকম একটা চলে আসলো। এই মাইনাস আসার কারণ কি, আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল, কোনো কিছু ক্ষেত্রফল মানে আমাদের এখানে সেটা দ্যাট মাস্ট বি পজিটিভ নাম্বার, কিন্তু এখানে মাইনাস কেন এসছে, এই মাইনাস এসছে এইটা বোঝার জন্যে আমাদের এই বিন্দুগুলোকে আমরা একদম স্থানাঙ্কের মধ্যে, স্থানাঙ্ক অক্ষের মধ্যে ফেললে কি হয় সেইটা একটু দেখে নেব। সেইখান থেকে এই মাইনাস আসার কারণটা বোঝা যাবে। দেখো এটা আচ্ছা, তাহলে মাইনাস কেন এসছে এটা আমরা দেখে নিচ্ছি। দেখো এইখানে আমরা প্রথমে এই অক্ষ দুটো নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এইবারে এই বিন্দুগুলোকে আমরা এখানে লেখার চেষ্টা করব। তাহলে প্রথমে কি আসছে, এ বিন্দু নিয়েছিলাম 5,3, নেক্সট কি আসছে বি -2,1, তারপরে আমার কোন বিন্দু ছিল, সেটা হচ্ছে সি, যার স্থানাঙ্ক ছিল 2,4। তাহলে আমরা এইগুলো এ থেকে বি, বি থেকে সি, তারপরে সি থেকে এ, আমরা কিন্তু এই অর্ডারে গেছি। তাহলে আমরা ঠিক যে অর্ডারে গেছি, দেখো যদি আমরা একটু তীর চিহ্নের সাহায্যে বোঝার চেষ্টা করি, আমরা প্রথমে এ থেকে বিতে গেছি, তারপরে বি এর থেকে সিতে গেছি। তাহলে এইটা রোটেশনটা আমাদের এইরকম হচ্ছে। এইটা হচ্ছে আমাদের কী ধরনের রোটেশন, যদি আমি একটু অপশান দিই, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন, এবং আমরা এটা আমাদের প্রচলিত একটা চিহ্ন যে ক্লকওয়াইজ কোনো কিছুর মানেই হচ্ছে আমাদের সেটা কিন্তু ঋণাত্মক চিহ্নকে বহন করে। এর তোমরা আরও অনেক তথ্য, অনেক মানে সূত্র বলো বা কিছু, সেগুলো পরবর্তী সময়ে আরও উঁচু ক্লাসে পাবে। তবে আমাদের কিন্তু এইখানে এইটা ঋণাত্মক আসার এই কারণ হচ্ছে আমরা এই যে এ বি সি বিন্দুগুলো নিয়েছি, এইটা কিন্তু সাইক্লিক অর্ডারে হয়ে গেছে, অর্থাৎ প্রথমে এ, তারপরে বি, তারপরে সি। এইটাই যদি আমরা এই অর্ডারটা চেঞ্জ করতাম, অর্থাৎ যেমন ধরো প্রথমে এ, তারপরে সি, তারপরে বি, তাহলে কিন্তু অর্ডারটা মানে ঠিক অপোজিট হয়ে যায়। সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করলে কিন্তু পজিটিভ আসবে, এটা তোমরা অবশ্যই বাড়িতে করবে। তাহলে আমরা এখানে যা পেলাম তাতে ক্ষেত্রফল মাইনাস আসছে। তাহলে আমাদের এই রেজাল্টটা মডিফিকেশন করার দরকার আছে। সেই মডিফিকেশনটা কি, দেখো আমাদের এই যে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা আগের যা লেখা লিখেছিলাম সবটাই লিখেছি, এখানে একটা মড বসিয়েছি, মানে একটা মড সাইন দিয়েছি দুই দিকে। এক্ষেত্রে আমাদের এই মড চিহ্ন মানে কি, এই মড মানে হচ্ছে এর খালি যে সাংখ্যমান, শুধু সাংখ্যমান। অর্থাৎ এখানে যদি আমাদের কোনো কিছু একটা সংখ্যা মডের ভিতরে -5 থাকে, তার ভ্যালুও 5, আবার যদি শুধু 5 থাকে
তার ভ্যালুও 5, মানে আমরা খালি সাংখ্য মানটা নেব, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আর ঋণাত্মক চিহ্ন আসবে না। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই যে সূত্রটা লিখলাম সেটাকে আরও একরকমভাবে লেখা যায়। কীরকম? তাহলে আগে ওই ফর্মুলাটা লিখি। কি ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, আমরা খালি ক্ষেত্রফল বোঝাতে এই সিম্বলটা ব্যবহার করতে পারি। এটা সমান ছিল হাফ, তাহলে এখানে কি ছিল? প্রথমে x1, তার সঙ্গে কি বলেছিলাম, একই সঙ্গে এই অঙ্কগুলো যখন করব আমরা তখন এই অর্ডারটা আমাদেরকে মেনটেন করতে হবে, এবং সেই সময়ের জন্যে আমাদের কিন্তু বারবার এখন এই 1 2 3 2 3 1 এই অর্ডারটা এখনই মেনটেন করতে হবে। তাহলে x1 ইন্টু তারপরে কি ছিল? 2 3, দ্যাট ইজ y2 মাইনাস y3, নেক্সট প্লাস x2 দিয়ে শুরু হবে, x2 তাহলে 2 3 1 y3 মাইনাস y1, প্লাস এরপরে শুরু হবে 3 দিয়ে, অর্থাৎ x3 ইন্টু 3 1 2, দ্যাট ইজ y1 মাইনাস y2। এই ছিল আমার ক্ষেত্রফলের যে সূত্রটা। এইখানে এই টার্মগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করব, আর একরকমভাবে লিখব। কীরকম? দেখো এখানে আমরা যেমন প্লাস মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যে সমস্ত টার্মগুলো প্লাসে আসছে সেইগুলো এক জায়গায় করবো প্রথমে। তাহলে কি কি আসছে? x1 y2, নেক্সট এখান থেকে একটা টার্ম আসছে, এটা কি আসছে? x2 y3 লিখলাম। লাস্টেরটা থেকেও আর একটা টার্ম আসছে, এটা কি আসছে? x3 y1। তাহলে এইগুলো হচ্ছে আমার যে টার্মগুলো পজিটিভে আছে, আর নেগেটিভে যেগুলো আছে তার মাইনাসটা কমন নিলাম, নিলে এখান থেকে প্রথমে কি আসছে? x1 y3, এইখান থেকে মাইনাসের টার্মটা কি আসছে? x2 y1, আর লাস্টেরটা থেকে কি আসছে? x3 y2। প্রথম অংশটুকু যেমন লেখা আছে আর একবার লিখব। তাহলে এটা কেমন আসছে? x1 y2, x2 y3, আর এটা ছিল x3 y1। এই টার্মগুলোর ক্ষেত্রে ওয়াইগুলোকে আগে নেব। ওয়াইগুলো আগে নিলে এখানে দেখো প্রথমে আমরা এই টার্মটা লিখলাম, এটা কি আছে? y1 x2, তারপরে এই টার্মটাকে লিখলাম, এটা যদি ওয়াইটা আগে লিখি তাহলে এটা হয় y2 x3, আর তারপরে এই টার্মটাকে লিখলাম, এটা কি আছে? এটা হচ্ছে y3 x1। তাহলে আমরা এখানে একটা এই যে শীর্ষবিন্দুগুলো x1 y1 x2 y2 x3 y3 এদেরকে একটু বিশেষ পদ্ধতিতে লিখব, যাতে এই যে আমরা একটা আকারে সাজিয়েছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে, সেইটা আমাদের একটু সহজে মনে রাখা সম্ভব। কীভাবে লিখছি দেখো, আমরা প্রথমে এই প্রথম যে বিন্দুটা স্থানাঙ্কগুলো ছিল, স্থানাঙ্ক ছিল x1 y1, সেই x1 y1 এইভাবে লিখে নিলাম। পরপর বাকি দুটোও লিখে নিলাম, x2 y2 x3 y3। এরপর তাহলে তিনটে লেখা হয়ে গেছে, তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এই প্রথমে যেটা লিখেছি সেটা যেটাই লিখি না কেন সেটাকে আবার শেষে লিখে নেব, অর্থাৎ এরকম একটা আমরা ডায়াগ্রাম পেলাম। এইখানে আমরা দেখো এই যে ডায়াগোনাল বরাবর এই যদি তীর চিহ্নগুলো আমরা ফলো করি, x1 y2, দেখো এই গুণফলটা এখানে আছে, এইটা গুণ করলে কত আসছে? x2 y3, সেটা এখানে আছে, এইটা গুণ করলে কত আসছে? x3 y1। তাহলে এই তীর চিহ্নগুলো যদি আমরা ফলো করি, সেইখান থেকে যে টার্মগুলো আছে সেইগুলো আমার পজিটিভ টার্মের মধ্যে আছে। হ্যারাজ যদি এই তীর চিহ্নগুলো ফলো করি, অর্থাৎ এবার আমরা নিচ থেকে ওপর এইগুলো নিচ্ছি, তাহলে প্রথম দেখো y1 x2, পরের টার্মটা কি আছে? y2 x3, তারপরের টার্মটা আছে আমার y3 x1। অর্থাৎ আমরা এইভাবে লিখে নিলে এই যে আরেকটা আকারে যে লেখা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে, সেইটা কিন্তু মনে রাখা সম্ভব। তো এই পদ্ধতিতে
মানে এই যে পদ্ধতি ত্রিভুজের ক্ষেত্রফল লেখা হয়েছে এইটাকে আমরা বলবো এটা হচ্ছে স্যারাস রুল বলে। আচ্ছা, একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই স্যারাস রুলের সাহায্যে কিন্তু শুধুমাত্র ত্রিভুজ না, যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বা যে কোনো সংখ্যক শীর্ষবিন্দু বিশিষ্ট যে আমাদের বহুভুজ যদি থেকে থাকে তাদের মানে ইন জেনারেল সবার ক্ষেত্রেই কিন্তু তার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তো আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, একটা প্রশ্ন আমরা এখানে সমাধান করব। সেখানে দেখো এখানে স্থানাঙ্কগুলো দেওয়া আছে -1, -4, x, 1, x, -4। এই তোমার বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 12.1/2 বর্গ একক। এই ক্ষেত্রে আমাদেরকে x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা স্যারাস রুল যেটা ছিল এখানে সেই স্যারাস রুলটা ফলো করব। আমাদের যে স্থানাঙ্কগুলো ছিল লাস্ট যে আমরা ডায়াগ্রামটা নিচে দেখেছি সেই অনুযায়ী লিখে নিচ্ছি। তাহলে x1, y1 প্রথম বিন্দুটা যে -1, -4 সেইটাকে আমরা x1, y1 হিসেবে লিখে নিলাম। নেক্সট দ্বিতীয় যেটা আছে সেটাকে কি বলছে x, 1, তাহলে এখানে x2-র জায়গায় কি লিখব x, আর y2-র জায়গায় 1। লাস্ট যেটা আছে x, -4, তাহলে x3-র জায়গায় কি লিখব, এটাও x লিখতে হচ্ছে, আর এখানে এইটা হচ্ছে -4। কি বলেছিলাম প্রথমে যেটা লেখা হয়েছে সেটাকে আবার শেষে লিখতে হবে। তাহলে এখানে আবার আমরা -1, -4 লিখলাম। এখন তাহলে প্রথম যে তীর চিহ্নগুলো ফলো করতে বলেছিলাম সেগুলো হচ্ছে এইগুলো, অর্থাৎ -1-এর সঙ্গে 1-এর গুণ, x এর সঙ্গে -4-এর গুণ, আবার এই x এর সঙ্গে আর একটা -4-এর গুণ। তাহলে আমরা যে ফর্মুলা ব্যবহার করলাম, যে ফর্মুলা জানলাম সেইটা এখানে ব্যবহার করি। তাহলে কি ছিল, হাফ, প্রথমে ওই তীর চিহ্ন যেগুলো আছে এই অনুযায়ী যে সমস্ত টার্মগুলো পাচ্ছি সেইগুলো এখানে লিখব। তাহলে প্রথমে কি আসছে -1 × 1 অর্থাৎ -1। নেক্সট কি আসছে x × -4 মানে -4x, তারপরেরটা থেকেও -4x পাচ্ছি। আচ্ছা, এইখানে একটা মট চিহ্ন শুরু করতে হবে, মাইনাস আমাদের এই বরাবর যেগুলো ছিল, তাহলে প্রথমে কি আসছে -4x। নেক্সট তারপরে কি আসছে দেখো 1 × x মানে x প্লাস x, আর লাস্ট যেটা আসছে -4 × -1 অর্থাৎ +4। এই হচ্ছে আমার হিসাবে ক্ষেত্রফল আসে। এইটা সমান কত দেওয়া ছিল, এটা সমান দেওয়া ছিল 12.1/2। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন অনুসারে আমরা একটা সমীকরণ গঠন করলাম। এইখান থেকে আমাদের কি করতে হবে, x এর মানগুলো নির্ণয় করতে হবে, হিসাব করতে হবে। একটা কথা বলে রাখি, দেখো আমাদের এখানে এইগুলো বলেছিলাম পজিটিভ টার্ম মানে কিন্তু এই নয় যে টার্মগুলো সবসময় পজিটিভ আসবে। এটা সূত্রে যেমন দেখছিলাম সেই অনুযায়ী ওগুলোকে দেখে পজিটিভ মনে হয়েছিল। তো এখানে যখন আমরা কোনো মান বসাবো তখন যার যা মান আসবে সেই মানটা বসিয়ে দিতে হবে। এখান থেকে বাকি কাজ হচ্ছে আমার আপাতত হিসাব করা। এটা হিসাব করলে কত হচ্ছে দেখো -1 আর দুটো -4x এক জায়গায় করলে হচ্ছে -8x। এইটা একটু একবারে করে নেব, -4x + x মানে হচ্ছে -3x, বাইরে একটা মাইনাস আছে একসঙ্গে করলে হয়ে যাচ্ছে +3x, আর এইখান থেকে একটা আসছে -4। এইটা ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 25/2। এইটার মডের ভিতরে যে হিসাবটা আছে এইটা পুরোটা একবারে লিখে নিই। এই 2 আর এই 2 আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এই মডের ভিতরে কি আছে দেখো, x গুলো এক জায়গায় করলে -5x, আর সংখ্যাগুলো কি আছে -1 আর -4 মানে -5। এইটা ইকুয়াল টু হচ্ছে আমার 25। এই মডের ক্ষেত্রে আমাদের মডের ভিতরে এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা কমন নিয়েও বাকি ক্যালকুলেশন করতে পারি, এই অবস্থাতে রাখলেও অসুবিধা নেই। তো আমরা মাইনাসটা কমন নিলাম,
এই মডের হিসাব করার জন্যে আমাদের কিন্তু একটা বিশেষ জায়গা খেয়াল রাখতে হবে। প্রথমে আসি, এই মডের ভিতরে মাইনাস লেখাও যা, এই মাইনাস ছাড়া বাকিটা লেখাও তাই। তার কারণ হচ্ছে আমাদের মড মানে হচ্ছে সাংখ্যমান। একইভাবে আমরা যখন এর বাকি অংশটুকু হিসাব করব, তাহলে আমাকে মডটা তুলতে হবে। মড তোলা মানে কি? তাহলে এই যে মড আমি তুলি, তাহলে যেই মড তুলব তাহলে সেটার মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, দুটো আমরা একসঙ্গে নিলাম। তাহলে ইকুয়াল টু 25। একবার প্লাস চিহ্ন ধরে হিসাব করব, আর একবার মাইনাস চিহ্ন ধরে হিসাব করব। এইভাবেই আমরা এক্স এর দুটো মান পাবো। তাহলে প্লাস চিহ্ন ধরলে কি পাচ্ছি? 5x প্লাস 5 সমান 25, অর্থাৎ 5x ইকুয়াল কত হচ্ছে? 25 মাইনাস 5 কত হচ্ছে? 20। এটা হিসাব করলে এক্স এর মান কত পাচ্ছি? এক্স এর মান হচ্ছে 4। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা এই মাইনাস যে চিহ্নটা আছে সেইটা ধরে হিসাব করব। সেটা হিসাব করলে এখানে একটা মাইনাস আছে, 5x প্লাস 5 ইকুয়াল 25। এই মাইনাসটা আমরা ডান দিকে নিয়ে যাব, গেলে হচ্ছে আমি কি পাচ্ছি? 5x প্লাস 5 ইকুয়াল টু কত হবে? এটা মাইনাস 25। তাহলে 5x ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 5x ইকুয়াল টু কত হচ্ছে? এই প্লাস 5 ডান দিকে গেলে আবারও মাইনাস 5, তাহলে মাইনাস 25 মাইনাস 5 মানে মাইনাস 30। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? মাইনাস 30/5 মাইনাস 6। তাহলে আমরা এক্স এর দুটো মান পেলাম। যা প্রশ্ন ছিল সেই শর্ত সিদ্ধ করে এমন এক্স এর আমাদের দুটো মান আসছে, অর্থাৎ এই দুটো মানের জন্যই কিন্তু আমাদের এই যা শর্ত দেওয়া আছে এই শর্ত সিদ্ধ করবে। নেক্সট আমরা এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেটা ব্যবহার করে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে পারি সেটা একটু দেখে নেব। তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের এরকম একটা, আমাদের একটা পাঠ্য বই থেকে নেওয়া একটা ছবি। তো দেখো এখানে এ বি সি ডি, বা অ্যাকচুয়ালি চতুর্ভুজটার নাম যদি বলি একটা নির্দিষ্ট ক্রমে বলতে হয়। এ বি সি ডি এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে, যেখানে এই চারটে শীর্ষবিন্দুরই কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে কোনো একটার কর্ণ যদি যোগ করে দিই, যেমন এখানে এসি যোগ করা আছে, যোগ করলে যে চতুর্ভুজটা দেওয়া ছিল সেটা কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর একটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি। আমরা এই এ বি সি এর ক্ষেত্রফল এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র শিখলাম সেটা ব্যবহার করে নির্ণয় করতে পারি। একইভাবে এসিডি ত্রিভুজ তার ক্ষেত্রফলও কিন্তু ওই আগের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি। অর্থাৎ তাহলে এ বি সি ডি যে চতুর্ভুজটা তার ক্ষেত্রফল কি হবে? ওই যে দুটো ত্রিভুজ পেলাম তার ক্ষেত্রফলের সমষ্টি। অর্থাৎ রেজাল্টটা খানিকটা এরকম, যে চতুর্ভুজাকার এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল। বেশ, নেক্সট আমরা এই চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের একটা বিকল্প পদ্ধতি আলোচনা করব। এই বিকল্প পদ্ধতি কি? আমরা ওই যে স্যারাস রুল করেছিলাম তখন বলেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলে স্যারাস রুল যেমন প্রয়োগ করা যায়, তেমনি যে কোনো সংখ্যক বহুভুজের ক্ষেত্রেই এটা প্রয়োগ করা সম্ভব। তাহলে আমরা এরকম একটা চতুর্ভুজ কল্পনা করছি যার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক এই যেমন এ x1, y1, বি x2, y2, সি x3, y3 আর ডি হচ্ছে x4, y4। এই ক্ষেত্রফলটা আমরা এই স্যারাস রুলের সাহায্যে যদি নির্ণয় করি তাহলে আমাদের ওই আগের যেমন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম তারপরে সমষ্টি করলাম সেইটা করার প্রয়োজন হবে না। তাহলে এক্ষেত্রে কি পাবো? দেখো ওই যে ডায়াগ্রামটা আগে করেছিলাম সেভাবেই এখানে আবার লেখা হয়েছে, এটা আমি একবারে লিখে দিয়েছি। তাহলে x1 y1, x2 y2, x3 y3, x4 y4 এই চারটে প্রথমে লিখলাম, এবং প্রথমে যেটা লিখেছিলাম সেটাকে আবার শেষেই x1 y1 এইভাবে লিখে নিতে হবে। এটাই পদ্ধতি। লিখলে তাহলে এই ডায়াগোনাল বরাবর যে টার্মগুলো আছে, এই যে সলিড লাইন দিয়ে যেগুলো দেখানো আছে তীর চিহ্ন দিয়ে, সেইগুলো পজিটিভে আসবে, আর ডটেড লাইন দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু নেগেটিভে আসবে। অর্থাৎ আমরা এখানে এরকম একটা
সূত্র পাবো। এখানে তাহলে কি কি আসছে, হাফ x1 y2 x2 y3, এটা x3 y4, এটা x4 y1, এগুলো সব পজিটিভে। মাইনাস কি কি আসছে, y1 x2, তারপরটা কি আসছে y2 x3, নেক্সট y3 x4, লাস্ট হচ্ছে x4 y1। এই পদ্ধতিতে আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমরা এর একটা উদাহরণ আলোচনা করে নেব। তাহলে এই আমাদের প্রশ্ন, দেখতে পাচ্ছ শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে 1 1 3 4 5 -2 4 -7। তাহলে আমরা এই যে সূত্রটা জাস্ট আগের স্লাইডে আলোচনা করলাম সেইটা ব্যবহার করে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে কি কি দরকার, ওই যে শীর্ষবিন্দুগুলো যেগুলোকে আমরা x1 y1 x2 y2 ইত্যাদি ইত্যাদি বলেছি, সেইগুলো আমরা আগে এখানে লিখে নেব। আর সূত্রটা কি ছিল, দেখো সূত্রটা এইটা ছিল। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে x1 এর মান হচ্ছে 1, y1 এরও মান হচ্ছে 1, x2 কত আছে 3, y2 কত আছে 4, x3 এর ভ্যালু কত আছে 5, y3 -2, নেক্সট হচ্ছে আমাদের x4 হচ্ছে 4 আর y4 হচ্ছে -7। তাহলে এই ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা এটাকে এইভাবে লিখব না, কিভাবে লিখব, আমরা খালি সংখ্যাগুলো লিখব, স্থানাঙ্কের খালি যে সংখ্যাগুলো আছে সেইগুলো লিখব এবং উত্তরের শুরুতে লিখে দেবো যে আমরা জানি যে চতুর্ভুজাকার মানে x1 y1 x2 y2, x3 y3 ও x4 y4 শীর্ষবিন্দু বিশিষ্ট কোনো চতুর্ভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা বলে, এবারে আমরা বাকি জিনিসটুকু পাশে লিখে নেব। কীভাবে লিখব, এই যে বিন্দুগুলো আছে এগুলো জাস্ট এই সংখ্যাগুলো লিখব। তাহলে কি কি লিখলাম 1 1, নেক্সট কি লিখব, নেক্সট হচ্ছে 3 4, তারপরে কি আসবে 5 -2, তারপরে কি আসবে 4 -7। সবকটা লেখা হয়ে গেছে। এরপরে কি বলেছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাকে আবার লিখতে হবে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই শুরু করার বিষয়টা কিন্তু যে কোনো বিন্দু দিয়েই হতে পারে। কখনো কোনো উদাহরণে যদি শূন্যের আধিক্য থাকে মানে শূন্য বেশি থাকে তাহলে সেটা প্রথমে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ সেটা আবার রিপিট হবে, সেখানে অনেক সংখ্যক টার্ম শূন্য আসবে। তো আমাদের প্রথম কাজ কি ছিল, এই যে তীর চিহ্ন বরাবর যে সমস্ত টার্মগুলো আসছে এইগুলোকে আমরা কিসে নেব যেন, পজিটিভের মধ্যে নেব। তাহলে এই যে চতুর্ভুজটা আছে এর শীর্ষবিন্দুগুলো যদি আমরা এ বি সি ডি পরপর নাম দিই তাহলে সেই এ বি সি ডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, ফর্মুলার হাফ, এখানে অবশ্যই একটা মড দিয়ে শুরু করব। এরপরে এই যে তীর চিহ্নগুলো দেওয়া আছে জাস্ট এইগুলো ফলো করে গুণগুলো লিখতে থাকবো, গুণ করে যে রেজাল্টগুলো আসবে। তাহলে 1 × 4 4, নেক্সট আসছে 3 × -2 কত হচ্ছে -6, নেক্সট 5 × -7 কত হবে -35, লাস্ট হচ্ছে 4 × 1 দ্যাট ইজ 4। এইগুলো সব পজিটিভের টার্মগুলো গেল। এবারে কোনগুলো নেব, নেগেটিভেরগুলো। নেগেটিভগুলো তাহলে কি কি আসছে, এই যদি আমি একটু তীর চিহ্নগুলো দিয়ে নেওয়ার চেষ্টা করি, তোমরাও দিয়ে নেবে। তাহলে প্রথমে কি আসছে 1 × 3 দ্যাট ইজ 3, নেক্সট হচ্ছে 4 × 5 যার ভ্যালু হচ্ছে +20, -2 × 4 -8, আর এদিকে লাস্ট হচ্ছে -7 × 1 মানে -7। তাহলে এত বর্গ একক সরল করে নেব। এটা কত আসছে, এখানে হচ্ছে 8 পজিটিভে থাকছে, এই দুটো যদি এক জায়গায় করি এখানে হচ্ছে -41, এখানে 20 আর 3 যদি এক জায়গায় করি 23, আর এখানে হচ্ছে -15 হয়, এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই করলে হচ্ছে
প্লাস 15, এত বর্গ একক। বাকি হিসাবটুকু করে নিতে হবে। তাহলে এখানে কত আসছে? 8, 15, 23, আর এখানে হচ্ছে কতটা? 64। এই মাইনাসটা করে নিতে হবে। এই মাইনাসটা করলে দেখো কত আসছে? -41। এটাকে আমরা একবারে মিশ্র ভগ্নাংশে লিখে দেব। এটা লিখলে কত হবে? 20 পূর্ণ 1/2 বর্গ একক। দেখো এখানে মাইনাস ছিল, কিন্তু আমরা বাইরে যেহেতু ক্ষেত্রফল, তাই খালি প্লাস লিখেছি, মানে কিছু না লেখা মানে এখানে প্লাস চিহ্ন বোঝায়। এই হচ্ছে আমাদের যে চতুর্ভুজাকার ক্ষেত্রটা দেওয়া ছিল তার ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে আমরা এই সারাস রুল ব্যবহার করে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখে নেব। যদিও আমাদের সিলেবাসে কিন্তু এই চতুর্ভুজ পর্যন্তই আছে। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে n সংখ্যক বিন্দু আছে এবং তাদের স্থানাঙ্ক আছে। কি কি স্থানাঙ্ক থাকবে? ধরা যাক একটা x1 y1 x2 y2 x3 y3, আমরা যেমন চতুর্ভুজের ক্ষেত্রে শেষ করেছিলাম x4 y4। তাহলে যখন n সংখ্যক আছে তাহলে সেইটা নিশ্চয়ই আমাদের xn yn এইভাবে লিখতে হবে। অর্থাৎ স্থানাঙ্কগুলো x1 y1 x2 y2 এইভাবে যদি লিখি তাহলে এইভাবে চলছে। শেষেরটা কি লিখবো? xn yn। এই যদি লেখা হয়, আমাদের সারাস রুল যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের কিন্তু এইগুলোকে ওই ভার্টিক্যালি লিখে নিতে হবে, যেমনভাবে ডায়াগ্রামটার কথা বলেছিলাম। তাহলে সেটা কেমন দেখতে হবে? দেখো এখানে ঠিক আছে, আশা করছি দেখা যাচ্ছে। এই বিন্দুগুলো ভার্টিক্যালি লিখলে এই x1 y1 x2 y2 x3 y3 এইভাবে xn yn লেখার পরে আমরা কিন্তু এই যে প্রথমে যে x1 y1 লিখেছিলাম সেটা আবার রিপিট করতে হয়েছে করে। তাহলে এই যে সমস্ত টার্মগুলো এইগুলো সব পজিটিভে আসছে, লাস্ট আসছে xn y1, আর এই টার্মগুলো সব নেগেটিভে আসছে, যেখানে লাস্ট আসছে yn x1। তাহলে আমাদের তখন এর যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা এরকম দেখতে হচ্ছে। এই একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা বাড়ি করবে। এছাড়াও আমাদের পাঠ্য বইতে অনেক ভালো ভালো সমস্যা অঙ্ক আছে, সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আর এখানে এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে যে আলোচনা করছি, শুধু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, সেসব জায়গায় কিন্তু এই পদ্ধতিটা খুব মানে ইউজফুল হবে, অনেক সময় বাঁচাবে। কীরকম? আমরা এই উদাহরণটা প্রথম দিকে করেছি এবং উত্তরও সেখানে এসছে, আমরা চাইলেই দেখে নিতে পারি। এখানে একটু অন্য পদ্ধতিতে করব। পদ্ধতিটা কি? এটা অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এটা কিন্তু তার বাইরে। তো আমরা প্রথমে এই যে স্থানাঙ্কগুলো আছে সেগুলোকে এইভাবে লিখে নেবো। এটা হচ্ছে কিন্তু এই প্রবলেমটার মানে এইভাবে ক্ষেত্রফল বার করার যে মানে জাস্ট মেকানিজমটা এখানে আপাতত বলবো। কি কাজ? কাজ হচ্ছে এই যে তিনটে স্থানাঙ্ক আছে 5,3 -2,1 2,4, এই তিনটের মধ্যে যে কোনো একটার মানে ধরা যাক 5,3, এই দুটো নাম্বারেরই অপোজিট সাইন নিতে হবে। তাহলে 5,3 দুটোরই অপোজিট সাইন কি হবে? -5, -3 নিয়ে -5, -3। তাহলে এইটা তিনটেরই নিচে আমরা লিখে দেবো। লিখলে কি দাঁড়াচ্ছে? এই তিনটে জায়গা থেকে লিখেছি। এইবারে এই করসপন্ডিং কোঅর্ডিনেটগুলো আমরা যোগ করে দেবো। যোগ করলে যেমন এই দুটো যোগ করলে কি হবে? দুটোই 0। তো আমরা যোগ করে কি পাচ্ছি একটু দেখে নিই। তাকে এটা দুটোই 0, এখানে হচ্ছে -7 আর 1 আর -3 যোগ করে হচ্ছে -2, আর এদিকে হচ্ছে 2 আর -5 যোগ করে -3, 4 আর -3 যোগ করে হচ্ছে 1।
এই যে পেলাম, এরপরে দেখো এই যেহেতু যে কোনো একটার আমরা দুটোই অপোজিট সাইড নিয়েছিলাম, তাহলে এই তিনটের মধ্যে একটা কোঅর্ডিনেট আসবেই যার দুটোই জিরো, তাহলে সেটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে বাকি যে দুটো আছে, যেমন এখানে -7 -2 -3 1, এইটার দূরের গুলো আগে গুণ হবে। তাহলে প্রথম কি আসছে, এই -7 এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে -7। তারপরে যে দুটো কাছে আছে, দ্যাট ইজ -2 আর -3, এই দুটো গুণ করলে কত হচ্ছে 6। এই যে দুটো রেজাল্ট পেলাম তার মাইনাস, এটা করলে কত হচ্ছে -13। এইটুকু করার পর সেই আগের যে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সেই ক্যালকুলেশনটা করে নিতে হবে। ওই আগে যে রেজাল্টটা এসেছিল ও সেটা দেখো, এই 6 × 1 = 2, ওই একই রেজাল্ট চলে এসছে। তো আমাদের এই একটা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা কিন্তু তোমাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি ব্যবহার করতে চাও, এটা দিয়ে কিন্তু অনেক দ্রুত এই ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এটার ক্ষেত্রে খালি একটাই কথা বলবো, এটাকে যদি আমরা ঠিক পদ্ধতি হিসেবে কোনো নাম দিতে চাই, এখানে এটা হচ্ছে আমরা অরিজিনটাকে অ্যাকচুয়ালি শিফট করে দিচ্ছি। এর বাকি যা বিষয় সেগুলো তোমরা ক্লাস 11-এ উঠলে তবেই এটার আরেকটু ভালো করে বোঝা সম্ভব। থ্যাংক ইউ।